মাথায় গুলিবিদ্ধ এবং লাইফ সাপোর্টে থাকা ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা হাদিকে মোটর সাইকেল থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি কি কিছু জানতে পেরেছেন কি, জানাবেন আমাদের? নিশ্চয়ই শ্রাবন্তী, যদি আমি বলতে চাই, ঠিক সকাল ৮টা বাজে এখন পর্যন্ত চিকিৎসকদের কাছ থেকে কিন্তু কোনো ধরনের তার যে সবশেষ তথ্য সেটা কিন্তু আসেনি। কারণ আমরা গতকালকে জেনেছি যে তার একটি অস্ত্রোপচার হয়েছে, ব্রেনে অপারেশন হয়েছে, যেটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং কি সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এই জন্যই নিয়ে আসা হয়েছে তার পরিবারের চাহিদা অনুযায়ী তাকে কিন্তু আনা হয়েছে এখানে। এছাড়াও চিকিৎসকরা সেখানে সরকারিভাবে তারা বলেছিলেন যে সিএমএইচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরিবারের চাহিদা অনুযায়ী নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে এখানে বি নেগেটিভের রক্ত পর্যাপ্ত রয়েছে, সেই বিষয়টাও কিন্তু গতকালকে এখানে এনসিপির নেতৃবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে তানজিম যারা, তিনি কিন্তু জানিয়েছেন যে বি নেগেটিভ রক্ত এখানে পর্যাপ্ত রয়েছে, যেহেতু তার বি নেগেটিভ রক্তক্ষরণ হয়েছে প্রচুর ব্রেনে, তো সেক্ষেত্রে একটি দিক রয়েছে। এছাড়াও চিকিৎসকদের কাছ থেকে নতুন তথ্য পেতে গেলে অবশ্যই অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি যদি আমি বলতে চাই যে গতকাল রাতে ঠিক ৯টার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে তাকে কিন্তু এইখানে আনা হয়েছে। এর সঙ্গে তার যে সহকর্মীরা রয়েছিলেন, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে এনসিপি সহ তিন উপদেষ্টা তারা কিন্তু খোঁজখবর নেওয়ার জন্য এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। এমনকি ইনকিলাব মঞ্চ যেটা বলেছেন যে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেছেন যে ২৪ ঘন্টার মধ্যে যদি দোষীকে শনাক্ত করা না যায় এবং কি তাকে ধরতে না পারে, তাহলে কিন্তু আজকে বেলা ১২টায় বিক্ষোভ এবং কি সমাবেশ করার কথা রয়েছে শাহবাগে বেলা ১২টায়। সেই বিষয়গুলো কিন্তু ইনকিলাব মঞ্চ গতকালকেই আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি তারা বলছেন যে এটি প্রশাসনের ব্যর্থতা বা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। তাদের এই সময়ে আসলে এই ধরনের ঘটনা তারা অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে তার চিকিৎসার সবশেষ পরিস্থিতি আসলে অপেক্ষা করতে হবে চিকিৎসকের মাধ্যমে আসলে কি আসে। এছাড়াও আরেকটি তথ্য যদি আমি দিতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এখানে ভর্তি আছেন, এবং কি তার যে সবশেষ আমরা দুদিন আগে পেয়েছি, তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছিলেন যে ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন তিনি। এমনকি এই ভেন্টিলেশনটা এমন একটি পর্যায়ে যেটা হচ্ছে তার পরবর্তীতে কোনো ধরনের ঝুঁকি যাতে না হয়, তার শ্বাস প্রশ্বাসে ঝুঁকি না থাকে বা অন্যান্য যে জটিলতাগুলো রয়েছে সেগুলোতে কোনো ধরনের জটিলতা না সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু এই ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তারও কিন্তু সবশেষ যে পরিস্থিতি, শারীরিক অবস্থা, বিষয়টা কিন্তু আমরা দুদিন আগে পেয়েছি, এর মধ্যে কিন্তু আমরা পাইনি। তবে আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে যে এভারকেয়ার হাসপাতালে যখন ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে, তার পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনিও কিন্তু খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন তিনিও দেখভাল করবেন সেই বিষয়টা। সে সব কিছু মিলেই বলা যায় যে আসলে এখানে চিকিৎসকদের মতামতের উপরে চিকিৎসকদের মাধ্যমে যে তথ্যটা নতুন আসবে সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করা হবে। এমনকি ইনকিলাব মঞ্চ বলেছেন যে গুজবে কান না দেওয়ার জন্য, শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয়, ডাক্তার জাহিদ, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ, এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার বা সেই বিষয়টারও আসলে গুজবের কান না দেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন। তো বলা যায় যে আসলে অপেক্ষা করতে হবে, পরবর্তীতে তাদের দুজনের শারীরিক অবস্থা কী সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে এখন নির্বাচনী আমেজ। তবে নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনার পরও বিভিন্ন প্রান্তে বহাল তবিয়তে এসব ঝুলতে দেখা গেছে। বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ রাস্তায় দেখা মেলে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। বৈদ্যুতিক খুঁটি, ভবন আর গাছে গাছে সারি সারি ঝুলছে প্রচারণা সামগ্রী। তবে কিছু কিছু জায়গার রাজনৈতিক নেতাকর্মীদের অপসারণ করতেও দেখা গেছে। এদিকে চায়ের দেশ সিলেটের রাজপথে এখনও সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী দেখা গেছে। যদিও স্থানীয় নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতেই তারা স্বতঃস্ফূর্তভাবে প্রচার সামগ্রী অপসারণ করছেন।
জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার ভেতর প্রার্থীদের নির্বাচনী পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছে ইসি। এ নিয়ে চট্টগ্রামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক এবং সিলেট থেকে প্রত্যুষ তালুকদার। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে। মুজিব, পোস্টার সরানো হয়েছে কিনা জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে তফসিল ঘোষণার পর ৪৮ ঘন্টার মধ্যেই যে সমস্ত প্রার্থীরা আছে তাদের প্রার্থীদের নির্বাচনী যে সমস্ত সামগ্রী রয়েছে, বিশেষ করে ব্যানার, পোস্টার, সেগুলো সরিয়ে নেবার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামের যে সমস্ত মূল পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে কিছু কিছু জায়গায় সরলেও বিশেষ করে অলিগলিগুলোতে এখনও ব্যানার, পোস্টারের সয়লাভ রয়েছে। এবং আমরা এখন আছি চট্টগ্রামের বাকুইলের একটি জায়গা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ৯ আসনের অধিভুক্ত একটি এলাকা আমরা যেখানে আছি, এবং এই এলাকায় ৯ আসনের যিনি জামায়াতের প্রার্থী ডাক্তার এস এম ফজলুল হক এবং চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী আবু সুফিয়ান, দুজনেরই ব্যানার আসলে দেখা যাচ্ছে। পাশাপাশি এই আসন থেকে অন্যান্য দলের যারা প্রার্থী তাদের কিছু কিছু ব্যানার, পোস্টারও আসলে দেখা গেছে। যদিও যে নির্বাচনী যে তফসিল, সেই তফসিল ঘোষণার আগেই নির্বাচনী যে আচরণবিধি সেটি প্রকাশ করেছিল ইসি, এবং সেখানে যেটি উল্লেখ ছিল নির্বাচনী তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পরেই যে সমস্ত ব্যানার, পোস্টার, বিশেষ করে তোরণ, গেট সহ অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার কথা। কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো দেখা যাচ্ছে বন্দরনগরীতে। এর মধ্যে এই ব্যানার, পোস্টারগুলি সরিয়ে নেওয়ার কথা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সমস্ত দায়িত্বশীল সংস্থাগুলো রয়েছে তাদের, সেক্ষেত্রে তাদের ভূমিকাও অনেকটা নীরব দেখা যাচ্ছে। কারণ যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই যে সমস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং তাদের যে আওতাভুক্ত এলাকা, তাদের যে প্রিমিসিস, সেই জায়গাগুলোতে ব্যানার, পোস্টারগুলো সরিয়ে নেওয়ার কথা থাকলেও এবং তাদের উদ্যোগে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বলা হচ্ছে যে প্রত্যেকটি এলাকায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, পাশাপাশি সিটি কর্পোরেশন সহ ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তারা দায়িত্ব পালন করবেন। ঠিক আমরা দেখতে পাচ্ছি এর এখনও উল্টো চিত্র। যদিও আজকে বিকেল সন্ধ্যা 6টা নাগাদ, অর্থাৎ 13ই ডিসেম্বর সন্ধ্যা 6টার মধ্যেই এগুলো অপসারণ হওয়ার কথা রয়েছে, করার কথা ছিল, নির্দেশনা ছিল, কিন্তু এখনও সেটি আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ বা ব্যানারগুলো অপসারণের কোনো আসলে উদ্যোগ দেখা যাচ্ছে না। তো এটি একদিকে যেমন নির্বাচনী যে আচরণবিধি সেটি লঙ্ঘন করছে, অন্যদিকে এই ব্যানার, পোস্টারগুলোর কারণে কিন্তু নগরীর যে সৌন্দর্য সেটিও কিন্তু হানি হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাক চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থাগুলো কী পদক্ষেপ নেয়। আজকে যেহেতু 6টা পর্যন্ত সময় আছে, এরপরে আসলে আমরা যদি সেগুলো থেকে যায় আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে কী অবস্থা সেটি জানাতে পারবো। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। প্রত্যুষ, আমরা জানছিলাম চট্টগ্রাম থেকে, আপনি বলবেন পোস্টার সরানো হয়েছে কিনা সিলেটে। শ্রাবন্তী, মূলত সিলেট নগরী এবং পুরো সিলেট জেলাতে কিন্তু বেশ কয়েক মাস ধরেই যখন নির্বাচনী কথাবার্তা শুরু হয় কিংবা আবহ শুরু হয় তখন থেকেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিংবা তাদের অনুসারীরা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন টানিয়েছেন এবং সেই ব্যানারগুলো কখনো বিলবোর্ডের মতো বড় সাইজের হচ্ছে, কখনো একটু ছোট সাইজের হ্যান্ডি হচ্ছে। তো এগুলো আমরা সাম্প্রতিক তফসিল ঘোষণার পর আমরা দেখেছি বেশ কিছু জায়গায় নেতাকর্মীরা সেগুলো সরিয়েছেন, কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই এখনো রয়ে গেছে। আমরা এখন রয়েছি সিলেটের চৌহাট্টায় এর আগে কিন্তু পুরো ছেয়ে গিয়েছিল ফেস্টুন এবং ব্যানার এবং বিলবোর্ডে, তার মধ্যে বেশ কয়েকটি রয়ে গেছে এখনো। মূলত প্রচারণা কিংবা এ ধরনের বিলবোর্ড, ফেস্টুন বেশি দেখা যাচ্ছে বিএনপি এবং জামায়াত প্রার্থীদের, তার মধ্যে অনেকেই সরিয়ে নিয়েছেন। বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে সেই কার্যক্রমটি শুরু করেছেন। আমরা এছাড়াও জেনেছি সিলেটের বেশ কিছু অঞ্চলে বেশ কিছু প্রার্থী নিজেরা উদ্যোগী হয়ে আমরা সেই ধরনের ভিডিও দেখেছি, তারা কিন্তু নিজেদের ব্যানার, ফেস্টুনগুলো সরিয়েছেন। তবে সিলেট নগরীর চিত্র একটু ভিন্ন। এখনো আসলে অপসারণের যে ধীর গতি সেটি আমরা দেখছি, অর্থাৎ আজকে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে তারা বলছে যে এই সময়ের মধ্যে হবে। এছাড়াও অন্যান্য দলের এনসিপি সহ বেশ কিছু দলের নেতাদের আমরা দেখেছি বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বাক্য লিখে সেই বাক্য প্রচার করার জন্য, অর্থাৎ সরাসরি নির্বাচনী প্রতীক প্রচারণার বাইরেও কিন্তু বেশ কিছু কৌশলী প্রচারণা আমরা দেখছি ব্যানার, ফেস্টুনের মাধ্যমে। তো সেটিও আসলে বলেছেন তারা সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তারা সেগুলো অপসারণ করবেন। তবে সবকিছু মিলিয়ে অনেকে এই বিষয়টিও জানিয়েছেন, অনেক আসলে প্রার্থীর বাইরেও
বেশ কিছু অতি উৎসাহী কর্মী বাড়াবাড়ি রকমের বেশ কিছু ফেস্টুন লাগিয়েছেন, সেগুলো কিন্তু তারা নিজ উদ্যোগে সরিয়ে নেবেন এমনটাই আশা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে অপেক্ষার পালা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো ঠিক সময় পেরোলেই আসলে বোঝা যাবে কতটুকু সেই প্রতিশ্রুতি কার্যকর হচ্ছে কিংবা সেই ঘোষণা কার্যকর হচ্ছে। প্রত্যুষ আপনাকে ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে। শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা শহরের গুরুত্বপূর্ণ কোর্টমোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই, যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়। তল্লাশির সময় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ৭ মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দেয়া হয়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের নিয়মিত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এতে শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের ৩ রাস্তার মোড়ে পরপর ২টি হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে, তবে এতে কেউ হতাহত হয়নি। আলামত এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। আজ ১৩ই ডিসেম্বর মানিকগঞ্জ ও নীলফামারী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর কবল থেকে মানিকগঞ্জ ও নীলফামারী মুক্ত হয়। উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তিযুদ্ধের শুরুর দিকে মানিকগঞ্জের তৎকালীন MLA খন্দকার মাজাহরুল হক চান মিয়ার নেতৃত্বে গঠিত হয় যুদ্ধ প্রতিরোধ কমিটি। তাদের কঠোর প্রতিরোধের মুখে ১৩ই ডিসেম্বর হানাদার বাহিনী বাধ্য হয় মানিকগঞ্জ ছাড়তে। দেবেন্দ্র কলেজ মাঠে পতাকা উড়িয়ে স্বাধীন ঘোষণা করা হয় মানিকগঞ্জ। মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের প্রবল আক্রমণে ১২ই ডিসেম্বর রাতে নীলফামারী শহর ছেড়ে সৈয়দপুর সেনানিবাসে গিয়ে আশ্রয় নেয় পাক হানাদার বাহিনী। ১৩ই ডিসেম্বর ভোরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বিজয়ের আনন্দে সড়কে নেমে আসে হাজারো মানুষ। আনন্দ উল্লাসে মেতে ওঠে তারা। ১৩ ডিসেম্বরকে আমরা ধরে রাখতে পেরেছি। আমরা মুক্তিযোদ্ধারা ১৩ ডিসেম্বর একটা বিজয় র্যালি করি এবং উল্লাস করি এবং ১৩ ডিসেম্বরকে আমরা স্মরণ করি। সেটা আমাদের হানাদার মুক্ত দিবস হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি নীলফামারীতে। আমরা সবচেয়ে বড় যুদ্ধ করি গোলাডাঙ্গা, যেখানে ৮১ জন পাক বাহিনীকে নিহত করা সম্ভব হয়। আমরা পিটিআর উপরে ছাদের উপরে প্রথম পতাকা উত্তোলন করি বাংলাদেশের। লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ে থাকা পুরনো কিছু নথি। ভোর ৪টার দিকে দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসের নাইট গার্ড টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পুড়ে যায় কার্যালয়ে থাকা পুরনো কিছু নথি। সদর উপজেলা নির্বাচন কমিশন অফিসার ফারুক হোসেন জানান, বড় ধরনের ক্ষতির আগে অফিসে থাকা লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দেশে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। সময় বাড়ার সাথে সাথে সূর্য দেখা দিলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। অনেকে জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করে কাজে বের হলেও কনকনের ঠান্ডা তাদের জন্য বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। খুব ঠান্ডা করতেছে, মানে কাম কাজ করা যায় না, খাওয়া দাওয়া মানে অসুবিধা, খুব কষ্ট, ইনকাম নাই। ফজর নামাজ পড়ে আসলাম, পানি হাত ধোয়া যায় না, খুবই ঠান্ডা পানি। গরিব মানুষের সমস্যা মোটামুটি ভালোই, শীতাক্ত বস্ত্র নাই কারো, কাম কাজ করতে পারতেছে না, খাওয়া দাওয়ার কষ্ট হইতেছে, শীতের জন্য বাইরে যেতে পারে না। কম্বল এখন যদি দেয় তাহলে পাইলে একটু ভালো হবে। হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দিগন্ত জোড়া সবুজের সমারোহ। শীতকালীন সবজি, শিমের লতানো গাছ আর তার ফাঁকে ফুটে থাকা বেগুনি ফুল বাড়িয়েছে সৌন্দর্য। ভালো ফলন পেয়েছেন স্থানীয় কৃষক। উৎপাদিত শিম জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে। হবিগঞ্জে জেঁকে বসেছে শীত।
ভোরের আলো ফুটতেই মাঠে শিম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন নারী পুরুষ। চারদিকে সবুজ, এ যেন শীতকালীন সবজি শিমের অফুরন্ত সাগর। অনুকূল আবহাওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলায় এবারও শিমের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য বলছে, এবছর শীত মৌসুমে ২৫০০-এর বেশি হেক্টরের জমিতে শিমের চাষ হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। শিমের আবাদ কৃষকদের স্বাবলম্বী করছে, তৈরি হচ্ছে কর্মস্থল। তবে সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি স্থানীয়দের। আমরা 2 আর 1 জায়গা করি, মোটামুটি সিম ক্ষেত করে আমরা লাভবান আছি। সার বীজ অনেক দাম, এরপরও মোটামুটি লাভবান আছি। সরকার থেকে যদি কিছু অবদান পাইতাম আমরা কিছু ভালো হইল না। আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ এই সিম ক্ষেতের সাথে জড়িত। আমি সরকারের কাছে এই আবেদনটা রাখবো, তাদের প্রতি যেন খেয়াল নজর রাখার জন্য এবং সার বীজ যদি তাদেরকে সহযোগিতা করা যায়। হবিগঞ্জের শিম বিদেশে রপ্তানিতে প্যাকিং হাউস নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিলেট অঞ্চলে একটা প্যাকিং হাউস নির্মাণের আসলে প্রস্তাব প্রক্রিয়াধীন। যদি এই প্যাকিং হাউস হয়ে যায় তাহলে আমাদের দেশের কৃষকরা আসলে তাদের উৎপাদিত সিম বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সরকারি উদ্যোগ বাড়লে শিম উৎপাদনও বাড়বে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা। তবে এই গ্রাম এখন বেশি পরিচিত ফার্নিচার গ্রাম নামেই। গ্রামে 2/3 মানুষ জড়িত এই পেশার সাথে। এখানকার তৈরি কাঠের আসবাবপত্র যাচ্ছে সারা দেশে। প্রতি মাসে বেচা কেনা হয় 5 থেকে 7 কোটি টাকার আসবাবপত্র। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এই শিল্পের আরও প্রসার হবে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ছালাভরা গ্রামে প্রবেশ করলেই কানে ভেসে আসবে এমন শব্দ। কাঠের আসবাবপত্র তৈরির এই শব্দ থাকে সকাল থেকে রাত অবধি। এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি আসবাবপত্র তৈরির কারখানা। কেউ ব্যস্ত কাঠ কাটায়, আবার কেউ শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা। আমাদের কাঠ হলো আকাশমণি কাঠ, কাঠের মান ভালো, কাজের মান ভালো এবং কম দামে ফার্নিচার পাওয়া যায়। আমার পড়াশোনার খরচটাও চালিয়ে যাচ্ছে এবং আমার পরিবারের আর্থিক সহযোগিতা হচ্ছে। অনেক 3-4 ঘন্টা কাজ করলে 500-600 টাকা ইনকাম হয়। পরিবার নিয়ে ভালোভাবে সংসার ভালোভাবে চলতেছে। কয়েক বছরে 200-রও বেশি কারখানা গড়ে উঠেছে এখানে। দামে কম, মানে ভালো হয়। পাইকাররা এখান থেকে আসবাব সংগ্রহ করে পাঠান সারা দেশে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সরকার থেকে ঋণ সহযোগিতা পেলে ব্যবসার আরও সম্প্রসারণ সম্ভব, জানালেন সংশ্লিষ্টরা। খুব ভালো তো মান, কাঠটা অনেক ভালো, স্বল্প দামে বিক্রি হয়। ওই জায়গা থেকে অনেক কাস্টমার ক্রয় করতে আসে। এই ফার্নিচারকে আরও যদি উন্নতি করা যায় বা সুলভ সুদে কিছু ঋণের ব্যবস্থা যদি সরকার করে। ছালাভরা গ্রামের আসবাব ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস চেম্বার অব কমার্সের। স্বল্প সুদে ঋণ দেওয়া দরকার, তাহলে এই যারা ফার্নিচার তৈরি করেন এই কারিগররা কিন্তু আরও উৎসাহিত হবে। এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসনের কাছে দাবি উপস্থাপন করতে চাই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই রাস্তাঘাটগুলি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য। সিরাজগঞ্জের কাজীপুরের এসব কারখানায় সর্বোচ্চ 1.5 লাখ টাকা থেকে সর্বনিম্ন 5,000 টাকার পণ্য বিক্রি হয়। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। লাগামহীন দুর্নীতি, সক্ষমতার ঘাটতি, ব্যবস্থাপনার দুর্বলতা, দালাল চক্রের উত্থান সহ নানা সংকটে দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখনও স্বাস্থ্য সুরক্ষার বাইরে। যদিও গেল কয়েক দশকে দেশে বেড়েছে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকের সেবা, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো গেছে স্বাস্থ্যসেবা, তবে দুর্নীতির কারণে তার পুরোপুরি সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এ অবস্থায় স্বাস্থ্য খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভর্তুকির মাধ্যমে চিকিৎসা সেবা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মধ্য ও নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা অব্যবস্থাপনা ও দালাল চক্রের প্রতারণার শিকার হতে হয় তাদের। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানা অব্যবস্থাপনা ও দালাল চক্রের প্রতারণার শিকার হতে হয় তাদের, যা দেশের স্বাস্থ্য খাতের ওপর মানুষের আস্থাহীনতা তৈরি করছে। এত পরিমাণ রোগীর মধ্যে আসলে যে পরিমাণ ডাক্তার প্লাস যে পরিমাণ ওদের অ্যাকোমোডেশন আছে পর্যাপ্ত না আর কি। আমার রোগী যদিও 2 দিন আগে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত বারান্দায়। এনজিওগ্রাম করার কথা ছিল হলো 8টার সময় নিয়েছে, কিন্তু সেটা আমাদের আসলে একটু সমস্যা হয়েছে। সেটা করিয়েছে হলো 3:30টায় ঢুকাইছে।
তো এত লং টাইম রুগী না খেয়ে থাকাটা এটা একটা কষ্টের ব্যাপার। কিছু দালাল চক্র আছে যারা আমাদের মতো গরিব মানুষদেরকে, ওরা ডাক্তারের চেম্বার আছে বলে ওইখানে কোথাও এক জায়গায় নিয়ে যায়, ওইখানে নিয়ে তারপরে বড় অ্যামাউন্টের একটা ভিজিট ধরায় দেয়। তো আমরা গরিব মানুষরা তো এখানে হয়রানি হচ্ছে। সরকারি হাসপাতালে জটিল ও দীর্ঘমেয়াদী রোগের বিনামূল্যে চিকিৎসা প্রাপ্তিতে রয়েছে নানা সংকট। অন্যদিকে বেসরকারি হাসপাতালে অতিরিক্ত খরচের কারণে সেবা নিতে পারছে না সাধারণ মানুষ। এই কারণে মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ স্বাস্থ্য সুরক্ষার বাইরে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে ১৯৯৭ সালে চিকিৎসার পেছনে মানুষের যে অর্থ খরচ হতো তার থেকে ব্যয় বেড়েছে ১৮%। বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের হিসাব অনুযায়ী যে কোনো পর্যায়ের স্বাস্থ্যসেবা নিতে ৬৭% ব্যয় রোগীকেই বহন করতে হয়। কোয়ালিফাইড ডাক্তার অনেক আছে, কিন্তু সেই কোয়ালিফাইড ডাক্তাররা রোগীদেরকে যে রকমের সময় দেওয়ার কথা সেটা আমাদের সিস্টেমে ওনারা সেরকম সময় দিতে পারেন না অথবা দেন না। ল্যাব সার্ভিসের মান যদি ভালো না থাকে আর এদিকে ডাক্তার কম সময় দিতে পারলো, তাহলে দুয়ে মিলে যেটা হচ্ছে এই রোগীর কিন্তু ডায়াগনস্টিক্সটা অনেক সময় যদি সঠিক না হয় তাহলে আস্থাহীনতা তো ডায়াগনস্টিক সেবার উপরে সে দিতে পারছে না, সে কিন্তু দোষটা দিয়ে দেবে ডাক্তারের উপর। বাংলাদেশের জনগণকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতে ২০১৬ সালে টাঙ্গাইলের ৩টি উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অধীনে স্বাস্থ্য বীমা চালু করা হয়। কিন্তু প্রকৃত সুবিধাভোগী বাছাইয়ে ত্রুটি ও দুর্নীতির কারণে তা ব্যর্থ হয় বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬০ লাখের মতো মানুষ চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। আমাদের প্রথম লক্ষ্য থাকা উচিত সরকারি ভর্তুকির দ্বারা দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়াটাকে প্রতিরোধ করা যায়। যেসব রোগগুলো অনেক ব্যয়বহুল, ক্যান্সার, কিডনি ফেইলিউর বা লিভার ফেইলিউর, সেই ক্ষেত্রে যদি কিছু ভর্তুকি দেওয়া যায় এবং এই ভর্তুকির টাকাগুলো জোগাড় করার জন্য যারা বিভিন্নভাবে পরিবেশ দূষণ করছে তাদেরকে অতিরিক্ত কর ধরে অথবা তাদেরকে যে জরিমানা করা হয় সেই টাকাটা ভর্তুকি দিলে কিন্তু মানুষের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায়। স্বাস্থ্য খাতে দুর্নীতির লাগাম টানার উপর গুরুত্ব আরোপ করেন এই বিশেষজ্ঞ। পুরো ব্যাপারটাই অনৈতিক, এই যে চক্রটি, এই সবটাকেই শক্ত হাতে দমন করা দরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতার ৫৪ বছরের রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বেলতলি বধ্যভূমি। নেই সংরক্ষণের উদ্যোগ, স্মৃতি রক্ষার্থে নেই কোনো সাইনবোর্ডও। অরক্ষিত থাকায় দিনে গোচারণ ভূমি আর রাতে বসে মাদকসেবীদের আড্ডা। এতে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। প্রায় ২০০০ ফুট এলাকা জুড়ে অবস্থান কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বধ্যভূমি, যা স্থানীয়দের কাছে বেলতলি। মুক্তিযুদ্ধের সময় এখানে পাক সেনারা স্থাপন করেছিল টর্চার সেল। নানা বয়সের প্রায় ১০,০০০ বাঙালি নারী পুরুষকে নির্যাতন ও হত্যা করে মাটি চাপা দেয় তারা। স্বাধীনতার পর ১৯৯৯ সালে রাজধানীর একদল সাংবাদিকের প্রচেষ্টায় বেলতলি বধ্যভূমি খুঁড়ে পাওয়া যায় মাথার খুলি ও কঙ্কাল, যার বেশ কিছু সংরক্ষিত আছে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে। বাংলাদেশের কোথাও এত আর্মি ছিল না, একমাত্র লাকসামে ২টা ডিভিশন, একটা পাঞ্জাব রেজিমেন্ট আর একটা বেলুস রেজিমেন্ট। এখানে মানুষ গর্ত করে এখানে সব লোকজনের মাঝে এখানে ফেলতো আর কি। স্মৃতি রক্ষার্থে বদ্ধভূমিটিতে নেই সাইনবোর্ড। অরক্ষিত থাকায় পরিণত হয়েছে গোচারণ ভূমি ও মাদকসেবীদের আড্ডাখানায়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পাঞ্জাবিরা কি করছে, এই গাড়ির থেকে আসা এখানে যে ভূমিটা করছে এটার নামে হলো বদ্ধভূমি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এটাতে একমত না, এটাকে আরো সংস্কার করতে হবে, আরো সুন্দর করতে হবে। শিগগিরই স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা আসলে ইতিহাসের একটি অন্যতম আমাদের নিদর্শন। তাদের স্মৃতিটা রক্ষার্থে আমি সকলকে আহ্বান জানাবো এটা যাতে আমরা সযত্নে এটা লালন করে রাখি। দেশের 10টি বধ্যভূমির মধ্যে বেলতলি একটি। নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানাতে স্থাপনাটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।